চাকরির পরীক্ষা, বিশেষ করে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংলিশ আর্টিকেলস নিয়ে কি প্রায় সমস্যায় পড়েন? নিয়মগুলো বারবার গুলিয়ে যায়, তাই না? চলুন আজ আমরা এমনভাবে পুরো বিষয়টা দেখব যাতে পরীক্ষার খাতায় আর কোনো কনফিউশনই না থাকে। এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। আমরা আর্টিকেলের নিয়মগুলো পড়ি, অনেক কষ্ট করে মুখস্থও করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব কেমন যেন জট পাকিয়ে যায়। কিন্তু একদম চিন্তা করবেন না, আজকের এই আলোচনাটা ঠিক সেভাবেই সাজানো হয়েছে যাতে নিয়মগুলো আপনার মাথায় একেবারে গেঁথে যায়। তো আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নিই। প্রথমে আর্টিকেলের একটা ছোট্ট পরিচিতি, তারপর এ আর অ্যান এর ব্যবহার, এরপর দা এর খুঁটিনাটি, তারপর দেখব দা এর কিছু বিশেষ ব্যবহার, কোথায় আর্টিকেল একদমই বুঝবে না, আর শেষে পরীক্ষার জন্য এক নজলে সব নিয়ম। ওকে, তাহলে আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে আর্টিকেলের দুটো প্রধান ধরন কি কি। দেখুন, পার্থক্যটা খুবই সোজা, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। যখন আমরা সাধারণভাবে কোনো কিছুর কথা বলি বা প্রথমবারের মতো উল্লেখ করি, তখন ব্যবহার করি আ অথবা অ্যান। আর যখন নির্দিষ্ট করে কিছু বোঝাই বা এমন কিছুর কথা বলি যা আগে একবার বলা হয়েছে, তখন বসে দ্য। আর এর সবচেয়ে বেসিক নিয়মটা হলো আর্টিকেল সাধারণত একটা সিঙ্গুলার কমন নাউনের আগে বসে। যেমন ধরুন, হি ইজ আ বয়। এখানে বয় একটা সিঙ্গুলার কমন নাউন। একটা কথা মাথায় গেঁথে নিন, সাধারণত প্রপার নাউন বা কোনো নির্দিষ্ট নাম যেমন রাহিম বা ঢাকার আগে কিন্তু আর্টিকেল বসে না। তবে এটারও কিছু মজার ব্যতিক্রম আছে, যেগুলো আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এবার চলুন ইনডেফিনিট আর্টিকেল মানে এ আর অ্যান নিয়ে একটু বিস্তারিত কথা বলি। পরীক্ষার প্রশ্নগুলোতে কিন্তু এই জায়গাটাতেই সবচেয়ে বেশি প্যাচ লাগানো হয়। এখানে সবচেয়ে বড় যে ভুলটা হয় তা হলো আমরা অক্ষর বা লেটার দেখে আর্টিকেল বসাই, কিন্তু আসল নিয়মটা হলো উচ্চারণ বা সাউন্ড নিয়ে। শব্দটা যদি ভাউল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসবে, কিন্তু কোনো ভাউল লেটার, ধরুন ইউ বা ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ওর উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয়, তখন কিন্তু অ্যান না বসে এ বসবে। যেমন এ ইউনিভার্সিটি বা এ 1 টাকা নোট। ঠিক এর উল্টোটাও সত্যি, মানে একটা শব্দ হয়তো কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার উচ্চারণটা হচ্ছে বাবেলের মতো। যেমন আওয়ার শব্দটা এইচ দিয়ে শুরু হলেও উচ্চারণটা আওয়ারের মতো হয়, তাই এর আগে অ্যান বসে। একইভাবে এলএলবি বলতে গেলে এল এর উচ্চারণ এল এর মতো শোনায়, তাই এখানেও হবে অ্যান এলএলবি। ব্যাপারটা কিন্তু পুরোপুরি সাউন্ডের খেলা। শুধু সাউন্ডের নিয়মই কিন্তু সব না, এ বা অ্যানের আরও কিছু বিশেষ ব্যবহার আছে যা প্রায় পরীক্ষায় আসে। যেমন কারোর সাথে তুলনা করে তার মতো একজন বোঝাতে এ রবীন্দ্রনাথ বলা যায়, আবার কোনো অপরিচিত ব্যক্তিকে বোঝাতে যেমন এ মিস্টার করিম কেম বলা হয়। এছাড়া পরিমাণ, পর বা খুব বোঝাতেও এ ব্যবহৃত হয়। এই উদাহরণগুলো খেয়াল রাখাটা খুব জরুরি। বেশ, এ আর অ্যানের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন দা এর ব্যবহারে মন দেওয়া যাক। এর মূল কাজই হলো যে কোনো নাউনকে নির্দিষ্ট বা স্পেসিফিক করে দেওয়া। এটা পরীক্ষার জন্য একটা খুবই কমন প্যাটার্ন। ভাবুন, আপনি একটা গল্প বলছেন। যখন কোনো চরিত্র বা বস্তুকে প্রথমবার আনছেন তখন সে অনির্দিষ্ট, তাই বলবেন এ কিং। কিন্তু এরপর যখনই ওই রাজার কথা বলবেন তখন সবাই জানে আপনি কোন রাজার কথা বলছেন, তাই তখন সে হয়ে যাবে নির্দিষ্ট আর বলতে হবে দ্য কিং। আমরা অনেক সময় পুরো একটা শ্রেণীকে বোঝাতে দা ব্যবহার করি, যেমন দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল বললে সব কুকুরকেই বোঝানো হয়। কিন্তু এখানে একটা বিরাট ব্যতিক্রম আছে যেটা মনে রাখতেই হবে। যখন ম্যান বা ওমেন শব্দ দিয়ে পুরো মানবজাতিকে বোঝানো হয়, তখন তাদের আগে কোনো আর্টিকেল মানে দ্য বসে না। যেমন ম্যান ইজ মর্টাল বলা হয়। এই সেকশনটা পরীক্ষার জন্য বলতে পারেন একেবারে হট টপিক। এমন কিছু প্রপার নাউন আছে যেগুলোর আগে নিয়ম করে দ বসাতেই হয়। চলুন এই তালিকাটা ভালো করে দেখে নেই, কারণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তালিকাটা খেয়াল করলেই একটা প্যাটার্ন চোখে পড়বে। দেখুন, ধর্মগ্রন্থ যেমন দ্য কোরআন, সংবাদপত্র দ্য প্রথম আলো, বিখ্যাত জাহাজ বা ট্রেন দ্য টাইটানিক, নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, আর বিখ্যাত স্থাপনা যেমন দ্য তাজমহল, এই সবগুলোই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে একক এবং সুপরিচিত, তাই এদের আগে দে বসছে। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আগের স্লাইডে আমরা দেখলাম পর্বতমালা বা মাউন্টেন রেঞ্জেস যেমন দ্য হিমালয়াস, এর আগে দ্য বসে, কিন্তু যখন একটা মাত্র পর্বতশৃঙ্গের কথা বলা হবে যেমন মাউন্ট এভারেস্ট, তখন কিন্তু দ্য বসবে না। একইভাবে একটা মাত্র দ্বীপ, হ্রদ বা অন্তরীপের নামের আগেও দ্য বসে না। এটা পরীক্ষার হলে কনফিউজ করার জন্য খুবই পছন্দের একটা প্রশ্ন। মনে রাখবেন, দি ইংলিশ বললে ইংল্যান্ডের জনগণকে বোঝায়, মানে জাতি। আর আর্টিকেল ছাড়া শুধু ইংলিশ বললে সেটা হয় ভাষা।
একই নিয়ম অন্য জাতি বা ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন দ্য ফ্রেঞ্চ হল ফরাসি জাতি আর ফ্রেঞ্চ হল ফরাসি ভাষা। এটাও একটা ছোট কিন্তু দরকারি নিয়ম। সাধারণত রোডের নামের আগে দি বসে, যেমন দ্য মিরপুর রোড। কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউয়ের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না। এতক্ষণ তো আমরা দেখলাম কোথায় কোথায় আর্টিকেল বসে, এবার দেখব এর ঠিক উল্টোটা, অর্থাৎ কোথায় আর্টিকেল ব্যবহার করা যাবে না। গ্রামারের ভাষায় একে বলা হয় ওমিশন অফ আর্টিকেলস বা জিরো আর্টিকেল। সাধারণত অ্যাবস্ট্র্যাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন আর প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না যখন এগুলো সাধারণভাবে ব্যবহৃত হয়। কিন্তু যখনই এদেরকে কোনো ফ্রেজ দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হবে তখন কিন্তু দ্য বসবে। যেমন সাধারণভাবে কাইন্ডনেস ইজ এ ভার্চু, কিন্তু যখন বলছি বিদ্যাসাগরের দয়া তখন সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাই বলতে হবে দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর। ইউনিভার্সিটির নামের ক্ষেত্রে একটা মজার স্ট্রাকচারাল নিয়ম আছে। যখন প্রতিষ্ঠানের নামটা আগে আসে, যেমন চিটাগং ইউনিভার্সিটি, তখন আর্টিকেল বসে না। কিন্তু যখনই ইউনিভার্সিটি শব্দটা আগে চলে আসে আর মাঝে একটা অফ বসে, যেমন দি ইউনিভার্সিটি অফ চিটাগং, তখন কিন্তু দা ব্যবহার করতে হবে। ওই অফ শব্দটা এখানে আসল পার্থক্যটা তৈরি করেছে। এই নিয়মটাও খুব কাজের যখন আমরা কোনো জায়গায়, যেমন স্কুল, কলেজ বা হাসপাতাল, তার প্রধান উদ্দেশ্যে যাই, তখন আর্টিকেল বসে না। একজন ছাত্র যখন স্কুলে যায়, সে যায় পড়তে, তাই হি গোজ টু স্কুল। কিন্তু ধরুন তার বাবা যদি হেডমাস্টারের সাথে দেখা করতে যান, তার উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন, তখন বলতে হবে হিজ ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল। আচ্ছা, আমরা তো অনেকগুলো নিয়ম আর ব্যতিক্রম নিয়ে আলোচনা করলাম। এবার চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় এনে একটা সারাংশ দেখে নিই। পরীক্ষার ঠিক আগে চোখ বুলিয়ে নেওয়ার জন্য এটা দারুণ কাজে দেবে। এই টেবিলটা দেখুন, এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলোর একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে। সাউন্ডের নিয়ম আর তার ব্যতিক্রম, নির্দিষ্ট অনির্দিষ্টের পার্থক্য, জাতি বনাম ভাষা, ইউনিভার্সিটির নামের গঠন আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনের সাধারণ আর নির্দিষ্ট ব্যবহার, সবকিছু এক জায়গায়। এটা হলো আপনার ফাইনাল রিভিশনের জন্য একটা পারফেক্ট চিটশিট। তো এই কাঠামো আর ব্যতিক্রমগুলো যদি একবার ভালোভাবে বুঝে নেওয়া যায়, তাহলে আর্টিকেলস কিন্তু আর মুখস্থ করার মতো কঠিন কোনো বিষয় থাকবে না। বরং যে কেউ খুব আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে।